এইসব লাইফস্টাইল দেখেই তো আমাদেরকে চিন্তা করতে হবে যে এনসিপি জনগণের কাছে যাবে, জনগণ তাদেরকে, যে আপনি বললেন না এনসিপি ইজ এ বিগ পার্টি, এনসিপি কোত্থেকে একটা বিগ পার্টি হবে? এনসিপি, আমি জানি না এনসিপির একজন দুইজন তিনজনও আগামী সংসদ নির্বাচনে নির্বাচিত হতে পারে, মানে টপ লিডার তাহলে দেশ ঠিক মতো চলবে। বাট ওই কনসালটেন্ট নিয়ে, এনজিও নিয়ে, বা একজন বাইরে থেকে এসে হঠাৎ করে রাষ্ট্র চালাতে পারবেন এটা মনে হয় না। ইউনূস সাহেব খুবই নামজাদা মানুষ, উনার নর্মের লড়াই, ওনার 3-0 থিওরি আছে, খুব ভালো আছে। বাট পলিটিক্যাল অ্যাক্টিভিটিস আমাদের যে দেশ কন্ট্রোলে রাখতে হবে না। সেনাবাহিনী আছে, সেনাবাহিনী থাকলেও কিছু সেনাবাহিনী করতে পারছে না। ম্যাজিস্ট্রিয়াল পাওয়ার নিয়ে 30,000 সেনাবাহিনী আছে, কিন্তু সেনাবাহিনী তো আর পুলিশের দায়িত্ব পালন করতে পারবে না। পুলিশের দায়িত্ব একরকম বিষয় হতে পারে যে ইউনূস সরকার, একটা তো হলো যে অন্যরা কি করছেন না করছেন না, ইউনূস সরকার তো এখন একটা দলের সরকার, এনসিপি সরকার অনেকে বলে করেন। কারণটা হলো এনসিপি কে যেভাবে তারা প্রায়োরিটি দিচ্ছেন, যেভাবে তাদের প্রোটোকল দেওয়া হচ্ছে, যেভাবে তাদেরকে সেনা পুলিশ দেওয়া হচ্ছে। এনসিপির একটা এজেন্ডা আছে যার জন্য ওরা আজকে দিনটাতে ছিল না, তার অন্য ওইটাতে আমি ওখানে এক লাইনই শুধু বলবো, ওইটাতে আমার তেমন কিছু বলার নেই। বাট ইউনূস সরকার তো এখন একটা দলীয় সরকার হয়ে গেছে, সুতরাং এই সরকারের অধীনে নির্বাচন ভালো মতো হবে কিনা সেটাও একটা বিষয়, উনি ডিক্লেয়ার করলে হবে কিনা। তত্ত্বাবধায়ক সরকার আসতে পারে। তত্ত্বাবধায়ক সরকার তো হাইকোর্টে যে সংবিধান সংশোধন করা হয়েছিল বিগত সরকারের সময়, সেটা তো বাতিল করে দিয়েছে। এখন একটা সুপ্রিম কোর্টে একটা শুনানি হওয়ার কথা, ওখানে এই গভর্নমেন্টই আবেদন করেছে। সেই আবেদন শুনানি করে আমরা একটা তত্ত্বাবধায়ক সরকারের দিকেও যেতে পারি। এখন এই যে 4-5 জন গেল, ওনারা তো খুব মানে প্লেজার ট্রিপে আছেন, অসুবিধা নেই, তো আমি কোনো অসুবিধা দেখছি না। তাদের মনে হয়েছে যে তারা এই 1 বছর অভ্যুত্থানটা তারা একটা ভালো হোটেলে, খুব পশ একটা হোটেলে কাটাবেন। এটা হতে পারে যে তারা ওখানে বসে বসে, তারা তো তাদের অনেক ভিডিও টিডিও দেখেন না, এসব নিয়ে আলোচনা করে লাভ কি? তারা এই যে গদল টদল গান, কাওয়ালি গান, কি 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 করেন তারা, অনেক ভিডিও আছে না, এটা আমরা আগে জানি নাই। তো তাদের তো লাইফ স্টাইলটা এরকম যে তারা এরকম চলতে চান। আর তারপরে ওখানে যে কিছু না কিছু করছেন, এটা একটা ষড়যন্ত্র থিওরি বলি আর যেভাবে বলি, হঠাৎ করে কেন গেলেন, ওখানে কি আছে? কক্সবাজার পিটার হাউস নাই, এটা অনেকেই পোস্ট করেছেন। আমি একটা পোস্ট দেখেছি, উনি বোধহয় আমাদের ওয়াশিংটন বা নিউ ইয়র্কে আমাদের প্রেস মিনিস্টার, তিনি একটা পোস্ট করছেন এবং পিটার হাউসের ছবি দিয়েছেন, একটা বিল্ডিং এর ছাদে উঠে উনি ছবি তুলেছেন। এটা গতকালকে ছবি, এবং গতকালকে পিটার হাউস ওখানে থাকলে আজকে যে এখানে নাই এটা বলাও যাবে না। সুতরাং কে আছে কে নাই, কার সাথে কথা বলছেন, অনলাইনেও হতে পারে, যেটা মহসিন ভাই বললেন। অনলাইনে না, অনলাইনে হলে তো আপনি ঢাকা থেকে আপনি একেবারে সিকিউরড অনলাইনে করতে পারেন। কক্সবাজার কি অনলাইনের জন্য, ভিডিও কলের জন্য সবচেয়ে সিকিউর জায়গা নাকি? ওখানে আরো অনেক কিছু ঘটে। কক্সবাজার এলাকাটা একটা আমাদের পয়েন্ট অফ ইন্টারেস্ট বলতে পারেন। ওখানে আমরা আলোচনা করি পার্বত্য চট্টগ্রাম নিয়ে, আমরা আলোচনা করি করিডোর নিয়ে, আমরা ইয়ার চিটাগং বন্দর নিয়ে আলোচনা করি। সো ওইটা কিন্তু খুব পয়েন্ট অফ ইন্টারেস্ট এবং ইম্পর্টেন্ট পয়েন্ট। ওখানে পিটার হাউস না থাকলেও অনেকে থাকতে পারেন যাদের সাথে আলোচনা হতে পারে, সুতরাং সেটা আমি একেবারে উড়িয়ে দিচ্ছি না। বাট আমার কাছে মনে হচ্ছে যে ওকে, ওনারা একটু রিল্যাক্স করতে গেছেন, পদযাত্রা করে ক্লান্ত ছিলেন, তারপর গোপালগঞ্জ মার্চ করে একটু ধাক্কাধাক্কি করতে হয়েছে। কক্সবাজারেও তো আজকে বোধহয় একটা বিক্ষোভের মুখে তারা পড়েছিলেন, এর আগেও একটা বিক্ষোভের মুখে পড়েছিলেন। তো হতে পারে তাদের লাইফ স্টাইলই এরকম। এইসব লাইফস্টাইল দেখেই তো আমাদেরকে চিন্তা করতে হবে যে এনসিপি জনগণের কাছে যাবে, জনগণ তাদেরকে, যে আপনি বললেন না এনসিপি ইজ এ বিগ পার্টি, এনসিপি কোত্থেকে একটা বিগ পার্টি হবে? এনসিপি, আমি জানি না এনসিপির একজন দুইজন তিনজনও আগামী সংসদ নির্বাচনে নির্বাচিত হতে পারে, মানে টপ লিডার যারা আছে। এবং নাম ধরে যদি বলি তাহলে নাম ধরেও বলা যায়, ধরেন পঞ্চগড়ের দিকে একজন আছে, এখানে আমাদের এই যে দাউদকান্দি মানে আমাদের কুমিল্লাতে একজন আছে। এইরকম 2-4 জন আপনি খুঁজে বের করেন, তাদের যে কনস্টিটিউন্সি, সেখানে তারা জামানত থাকবে কিনা এটাই আমার ডাউট আছে। আমি জানি না, বাট তারপরে বিশাল জনগণ, তরুণ সমাজ, ওই যে 4 কোটি নতুন ভোটার, নানান কথাবার্তা আছে না। ইনূস সাহেব বলছেন যে তারা নাকি ওই যে একটা লাইন, ওই লাইনটা আমি খেয়াল করি নাই, আর যদি এটা বলে থাকেন বাস এটা একটা খুবই গুরুত্বপূর্ণ লাইন। এটা এমনও হতে পারে, আমি যদি ইনূস সাহেবকে একটা মানে প্লাস পয়েন্ট দেই, উনি হয়তো চিন্তা করেছেন না আপনারা ফ্যাসিবাদের চেহারাটা মনে রাখেন, আপনারা যারা আন্দোলনে ছিল তাদের চেহারা মনে রাখেন, ফ্যাসিবাদী কাউকে ভোট দিয়ে না। কোনো কারণে যদি আবার একটা ইনক্লুসিভ নির্বাচন করতে হয়, ওটাও তো একটা প্রশ্ন যে আপনি একটা ইনক্লুসিভ নির্বাচন করবেন কিনা। এবং আমাদের যারা আমাদের সাথে কাজ করছে, যারা আমাদের বিদেশি বন্ধু আছে, তারা এবং ইউনাইটেড নেশনস, তারা তো একটা ইনক্লুসিভ নির্বাচনের কথা বলেছে এবং অনেক অনেক কিছু বলেছে, সেই সব বিষয়ে তো আলোচনা হতে হবে। না, আমাদের তো অভ্যন্তরীণ ইকোনমিক সিচুয়েশন, অভ্যন্তরীণ আইন শৃঙ্খলা পরিস্থিতি, জিও পলিটিক্যাল যেসব ইস্যু আছে,
আমাদের যে বিদেশের সাথে আমাদের যে সম্পর্ক, সব জায়গায় আমরা বিগ বিগ চ্যালেঞ্জের মুখে আছি। এখন এইসব চ্যালেঞ্জ মোকাবিলা করার জন্য এই সরকার মানে এই সরকার করতে পারবে কিনা বা এই সরকারের সক্ষমতা আছে কিনা, এটা একটা বিগ কোশ্চেন এবং এই সক্ষমতা তো আমি দেখি না। এটা মহসিন সাহেবের সাথে আমি একমত যে আমরা হঠাৎ করে একেবারে এক উপদেষ্টা আরেক উপদেষ্টাকে এমন ভাবে ফেসবুকে, আর এই সরকার তো ফেসবুকের সরকার মনে হয় মাঝে মাঝে। এরা ফেসবুকে 3:30টার সময়, রাত 3:30টার সময় ঘোষণা করে যে কালকে আগামীকাল পরীক্ষা হবে না। সবই ফেসবুকে, এবং ফেসবুকে একজন বা ইউটিউব, ফেসবুক এবং বা ইন্টারনেটে ঘোষণা করে যে কি 1-11 পদধ্বনি শুনতে পাচ্ছি, উনি একজন উপদেষ্টা। তো এই যে সরকারের ভিতরে সরকার সরকার যে এত দুর্বল এবং সরকার কি মানে আবার করতে চায়। ডিলিটও করে দিয়েছেন, আবার ডিলিটও করে দেয়, এরকম প্রায় লেখেন উনি, আবার ডিলিট করে দেন। যে উনি আবার ডিলিটও করে দিয়েছেন 1 ঘন্টা পরে। ও আচ্ছা, না ওই তো রাতের বেলা লেখে আবার ডিলিট করে দেয়, মানে এখন এইসব বিষয়ে মন্তব্য করা খুব রিস্কি। কেন রাতের বেলা লেখে, কি হয় রাতের বেলা, সারাদিন কি করে, এসব তো আপনি প্রশ্নই করতে পারেন। তারাই তো আমাদের দেশকে চালাবে ভবিষ্যৎ, তাই না? এনসিপি একটা দল, যে দল মনে করে যে তাদের তাদের ক্ষমতা যাওয়া উচিত, এবং ডক্টর ইউনূস এরকম মনে করেন যে তাদের তো ক্ষমতা শেয়ার করা উচিত। উনি হুম। ডেভস থেকে এটা শুরু করেছিলেন ছাত্রদের ব্যাপারে, আল জাজিরাকেও একই কথা বলতেন, বিবিসি থেকে বলেছেন, দেশের মধ্যে বলেন। উনার তো সবচেয়ে কাছের এবং উনার উনার হলো নিয়োগকর্তা, সেটাও বলেছেন। তো এই রাতের বেলা যে সরকার চালানোর একটা ব্যাপার স্যাপার আছে, রাতের বেলা নানান পোস্ট দেওয়া হয়, ম্যাপ বদলায় ফেলা হয়, অনেক কিছু আছে। তা আপনি এইসব চ্যালেঞ্জের মধ্যে আছেন, এখন আপনি সব চ্যালেঞ্জ কিভাবে মোকাবেলা করে সামনের দিকে দেশটাকে এগিয়ে নিয়ে যাবেন, এটা বিগ চ্যালেঞ্জ। এবং এই চ্যালেঞ্জ গুলো কিন্তু আসলে মোকাবিলা করা, আমি পলিটিশিয়ানরা আপনি পছন্দ নাও করতে পারেন, পৃথিবীর কোনো দেশেই পলিটিশিয়ান, গভর্নমেন্ট, ব্যুরোক্রেসি, সেনাবাহিনী, পুলিশকে, আপনি যেখানে আছেন সেখানেও পুলিশকে লোকজন পছন্দ করে না, খুব স্বাভাবিক। কারণ পুলিশের কিছু কর্তৃত্ববাদিতা থাকে। তো আমরা কিন্তু ওইটা ছাড়া আবার চলতে পারি না। তো আমার কাছে মনে হয় দিন শেষে এই দেশ রান করার কাজ হলো পলিটিশিয়ানদের, তারা ঠিক করতে হবে। তারা আত্মশুদ্ধি হলে, তারা যদি ঠিক হন, তারা যদি নিজেরা মনে করেন যে না তারা জনগণের জন্য কাজ করবেন, কল্যাণের জন্য কাজ করবেন, তাহলে দেশ ঠিক মতো চলবে। বাট ওই কনসালটেন্ট নিয়ে, এনজিও নিয়ে বা একজন বাইরে থেকে এসে হঠাৎ করে রাষ্ট্র চালাতে পারবেন, এটা মনে হয় না। ইউনূস সাহেব খুবই নামজাদা মানুষ, উনার নর্মেল লরেট, ওনার 3-0 থিওরি আছে, খুব ভালো আছে। বাট পলিটিক্যাল অ্যাক্টিভিটিস, আমাদের যে দেশ রক্ষা, সিকিউরিটির ব্যাপার, আমাদের অভ্যন্তরীণ নিরাপত্তার ব্যাপার, অন্য দেশের সাথে আমাদের সম্পর্কের ব্যাপার, এইসব ক্ষেত্রে ওনার যে যতটুকু আমরা এতদিন পর্যন্ত দেখলাম, তাতে ওনারকে খুব বেশি মার্কস দেওয়ার সুযোগ নেই। ওইখানে আরেকটা জিরো যোগ করতে হবে, এখন 4-0 গভর্নমেন্ট চলতেছে। না, আরেকটি বিষয়ে লক্ষ্য, মানে আজকে আমরা সেনা প্রধানের ব্যাপারে বা সেনাবাহিনীর ব্যাপারে কোনো বক্তব্য দেখি নেই, মানে কোনো জায়গায়। এটা কি না, এটা কি আপনি ওই বক্তব্যে আমি যেতে চাচ্ছিলাম না, যে আপনি যে আবার হুম, যাচ্ছেন। 47 থেকে আপনি শুরু করলেন, ওখানে 75 বাদ পড়ে গেছে, তাই না? আপনি আপনি ওই বক্তব্যের মধ্যে আমাদের ইতিহাসের মধ্যে মাঝে মাঝে একটু কিছু ইতিহাস আমরা বাদ ফেলেছি। এখন অবশ্যই 5ই আগস্টের সেনাবাহিনী, সেনাপ্রধানের যে ভূমিকা ছিল, এটা আসতে পারতো। এখন আমি আপনাকে পছন্দ করি না, আমার ঘোষণা এটা থাকবে না, এই জিনিসটা তো রয়ে গেছে। আমাদের পলিটিশিয়ানরা যাকে পছন্দ করে না তাকে ডিলিট করে দেওয়ার চেষ্টা করে। এখন আমাদের ব্যক্তিরা যখন ক্ষমতা পান তখন তারাও একই কাজ করেন। আমরা তো আমাদের পছন্দ অপছন্দের উপরে ভিত্তি করে আমরা আমাদের ইতিহাস রচনা করতে চাই। তো আপনি এইভাবেই চলছে। আর তার মধ্যেও অনেক অনেক কিছু কভার করা হয়েছে, আবার অনেক কিছু কভার করা হয়নি। তো এটা নিয়েই চলতে হবে। সেনাপ্রধানের জিনিসটা আসেনি, এখন সেনাপ্রধানের সাথে তাদের সম্পর্কের কারণে হয়তো সেনাপ্রধানের এই ক্রেডিটটা তারা দিতে চান নাই, যেটা এনসিপি আগে দিয়েছিল না, এখন দিতে চেষ্টা করছে। যখন সেনাবাহিনী তাদেরকে এসিপি তে করে উদ্ধার করছে, তখন থেকে তারা কিন্তু সেনাবাহিনী সম্পর্কে পজিটিভ কথা বলা শুরু করেছে। তো এখন আপনি বাংলাদেশে একটা সেনাবাহিনী, অফকোর্স মজিদ সাহেব যেটা বলছেন, এই সেনাবাহিনীর সমর্থন ছাড়া তো এই ধরনের সরকার, মানে অনির্বাচিত সরকার টিকে থাকার একদিনও টিকবে না। আর কালকে সেনাবাহিনী ব্যারাকে চলে যাক, বলুক যে আমরা এই সরকারের ব্যাপারে আমাদের কিছু নেই, আমরা আমাদের ব্যারাকে থেকে আমাদের যা রেগুলার কাজ সেটা করব। আপনি এই এই যে দেশ আর কন্ট্রোলে রাখা যাবে না। সেনাবাহিনী আছে, সেনাবাহিনী থাকলেও আর কিছু সেনাবাহিনী করতে পারছে না। ম্যাজিস্ট্রিয়াল পাওয়ার নিয়ে 30,000 সেনাবাহিনী আছে, কিন্তু সেনাবাহিনী তো আর পুলিশের দায়িত্ব পালন করতে পারবে না। পুলিশের দায়িত্ব একরকম, সেনাবাহিনীর দায়িত্ব একরকম। সুতরাং ওইটা দিয়ে কিন্তু আপনি দেশ চালাতে পারবেন না এবং দীর্ঘকাল চালাতে পারবেন না। ওই যে জাস্টিস কায়ানি একসময় বলেছিলেন, সেনাবাহিনী যখন মার্শাল ল হয় তখন খুব ভালো, প্রথম 3 মাস ভালো, তারপরে ওরা সিভিল বাহিনী হয়ে যায়। তারপর ওদের মধ্যে সব ঢুকে পড়ে, সমস্ত যে ভাইসেস অফ পুলিশ, ভাইসেস অফ দি ধরেন অ্যাডমিনিস্ট্রেশন, সবগুলো ঢুকে পড়বে। তখন তাদের দ্বারা কিন্তু ওই কাজটা করাতে পারবেন না আপনি। এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। খুব খুব কঠিন একটা সময়ের মধ্যে দিয়ে আমরা অতিক্রম করছি।
এবং এটাকে আপনি ক্রান্তিকাল, তো ক্রান্তিকাল আর শেষ হলো না। এই জীবনে 54 বছরের বাংলাদেশে বা পাকিস্তান আমল থেকে খালি ক্রান্তিকাল, ক্রান্তিকাল, ক্রান্তিকাল। কবে ক্রান্তিকাল শেষ হবে এটার জন্য আসলে প্রার্থনা করতে হবে। কার কাছে প্রার্থনা করব সেটাও আমি এখন বুঝতে পারছি না। তো আমি চাই যে এই ক্রান্তিকাল শেষ হোক। অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, জি।